হ্যালো এভরিওয়ান, আমি মিশকা রিক্তা ইসলাম মায়ার লেখা হৃদমায়ের প্রেমগাথা পর্ব 28 নিয়ে চলে আসলাম। চলো গল্প শুরু করা যাক। শশী কথার মাঝে হৃদ অল্প কথায় উত্তর হলো। শশী হেনা খানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটলো কিচেনের দিকে। মায়া শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ থেকে। হৃদ শশীর কথাবার্তা আচার আচরণে মায়ের মনে হলো দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক, এমনকি দুজন দুজনের সাথেও অনেক ফ্রি। হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করে হৃদের খেয়াল রাখে। অন্তত হৃদের ভয়ে স্বাভাবিক আচরণ মায়ের তেমনই ঠেকলো। হৃদের ভয়ে জড়সড় হয়ে থাকা মায়া হঠাৎ করেই যেন মন খারাপ হলো। উদাস মনে হৃদের থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে বসলো। নাদিমের বাড়িয়ে দেওয়া আমের প্লেটটার থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবলো, আজ মায়ের নিখোঁজ স্বামী খোঁজ পেলে হয়তো মায়েরও এমন খেয়াল রাখলো নিজের স্বামী। সকাল বিকেল সেও শশীর মতন করে নিজের ভালোবাসা মানুষের কফি আর শরবত করে খাওয়াতো। আসলে মায়ের কপালটাই খারাপ, নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন। কোথায় যে আছে মায়ের স্বামীটা আল্লাহ জানে। রাত 10টার ঘরে আরিফ নাদিমকে নিয়ে আরাফ খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে। মা ততক্ষণে সেখানে ছিল, কিন্তু হঠাৎ করে মায়ের মনে হলো মায়ের স্বামীকে একটা ফোন করা দরকার। সেই জন্য হাতের ফোনটা নিয়ে আস্তে করে উঠে বসলো খানবাড়ির বাগানের থাকা খোলা বাংলোতে। বাগানের ভিতরে থাকা জায়গায় জায়গায় করা লাইটিংয়ের কারণে রাতের অন্ধকারটা ভাবাটা তেমন বোঝা যায় না। বেশ উজ্জ্বল আলোর দিনের মতোই লাগছে পরিবেশটা। চারপাশ বেশ বডিগার্ড দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া বন্দুক হাতে। মায়া উদাস মনে খুঁজে খুঁজে স্বামীর নাম্বার কল লাগালো। যদিও মায়া জানে লোকটা ওর কল রিসিভ করবে না, তারপরেও মায়া রোজ করে লোকটাকে কল দেয়। মান অভিমান কতদিন করে থাকবে লোকটা মায়ের ওপর, একদিন না একদিন ঠিকই ভেঙে যাবে। মায়া চেয়ারে বসে ফোনটা টেবিলের ওপর রাখলো। একগাল হাত রেখে ফোনের ওপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনে ডায়ালকৃত নাম্বারের দিকে। সেখানে হৃদের নাম্বারে রিং হতে কোনো রেসপন্স নেই। মায়া মনোযোগ হঠাৎ বিঘ্ন ঘটে কারো উপস্থিতি টের পেয়ে। চোখ তুলে উপরে তাকাতেই সেই ব্যক্তিটা ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়ল। আচমকা কারো উপস্থিতিতে মায়া চমকে উঠে চোখে পড়ল আয়নকে। বেশ হাসি মুখে মায়ের ফোনের দিকে তাকে হৃদের নাম্বার দেখে চিনতে পেরে অপরিচিতার মতন করে বলল, তুমি কাকে ফোন করছো? মায়া হড়বড় করে কল কেটে নিজের ফোনটা হাতে দিয়ে লুকাতে লুকাতে বলল, কাউকে না ভাইয়া, আমি কিন্তু জানি তুমি কাকে কল করছিলে। তবে তুমি চাইলে এই বিষয়ে আমার হেল্প নিতে পারো। আমি কিন্তু তোমার কলের ওপাশের মানুষটাকে খুঁজে দিতে পারি। আমি কিন্তু জানি সব কিছু। মায়ের চমকে ওঠার মতন করে অস্থির চিত্তে হড়বড় করে বলল, আপনি জানেন? আপনি কিভাবে জানেন? সেদিন রাত্রে কি তাহলে আপনি ছিলেন আমার সাথে? ওই লোকটা কি তাহলে আপনি? এই কথা মায়ের চোখ মুখে হঠাৎ আফসোসের গ্লানি দেখা গেল। আয়নের কণ্ঠে তেজ কমে আসলো ধীরে। চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়েম গলায় শুধালো, সেদিন রাতে তোমার সাথে থাকা আফসোস আমার ইহজীবনের শেষ হবে না মায়ুম। কিন্তু আফসোস কখনো শেষ হয় না, সারা জীবন থেকেই যায়। তার মধ্যে তুমি একটা। মায়া অয়নের গম্ভীর কথা অর্থ বুঝল না। মায়ের মস্তিষ্কে এই মুহূর্তে উত্তেজিত, তাই অস্থির দেখে অয়ন শুধু মায়া বলল, মানে ওই লোকটা আপনি না? যদি অপশন থাকতো তাহলে অবশ্যই হতাম। মানে অয়ন দীর্ঘশ্বাস গোপন করে নিজের কথা ঘুরিয়ে বলল, মানে কিছু না, তবে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটার খুঁজে পাওয়ার। হৃদ তো তোমাকে হেল্প করে না, তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। ভয় নেই, আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বা কিডনি চাইবো না হৃদের মতন। বিআই হিসাবে তো এতটুকু সাহায্যও তো করতে পারি তোমার, তাই না? এবার বলো কি লাগবে আমার হেল্প? মায়ের অস্থির চিত্তে আমতা আমতা করলো। ওর ছোট মাথা এলোমেলো হয়ে যাচ্ছে আয়নের কথায়। মায়ের কেন জানি মনে আয়নের সাথে মায়ার নিখোঁজ স্বামীর কোনো সম্পর্ক আছে। আর নয়তো অয়নই হবে মায়ার সেই নিখোঁজ স্বামী। মায়ের সম্পর্কে এত কিছু কিভাবে জানা সম্ভব? মায়া তো আয়নকে বা অন্য কাউকে বলেনি, শুধু ওর বান্ধবীকে ছাড়া। শ্রেয়া, নাদিয়া বা জুই কেউ অয়নকে এসব বলতে যাবে না। তাহলে কে বলবে অয়নকে? হৃদ খান? অসম্ভব। হৃদ খান যে মুডি মানুষ, অবশ্যই মায়ের কথা মনে রেখে আয়নকে এসব বলে বেড়াবে না। তাছাড়া হৃদ খান মাকে কথা দিয়েছে সে মায়ের পার্সোনাল কথা কাউকে বলবে না। হৃদ খান রাগে জেদি বেপরোয়া আর যাই হোক না কেন, অন্তত নিজের কথা খেলাপ করার মতন মানুষ নয়, এটুকু মায়ের বিশ্বাস আছে। তাহলে অয়ন কিভাবে জানতে পারে? সেই চিন্তায় মায়ের মাথায় এলো অয়নই হয়তো মায়ের সেই মানুষটা হতে পারে যাকে মায়া চায়। এমনটাও হতে পারে অয়ন নিজেকে লুকাতে চেয়ে মায়ের এখন মিথ্যে বোঝাতে চাইছে। অয়ন মায়ের নিখোঁজ স্বামী হতে
হতে পারে এই ভাবাটা মায়ের মাথায় আসতেই মায়ের মন ছটফটিয়ে উঠল অস্থির চিত্তে। নিজের ভাবনা সত্যি করতে চেয়ে মায়া সরাসরি তাকালো অয়নের চোখে চোখে। মুহূর্তেই দুজনে চোখাচোখি হলো। অয়নের হাসি হাসি মুখটা কেমন নিশ্চুপ হয়ে মায়ের অবিশ্বাস্য নজর দেখলো। মায়া যে অয়নকে নিজের অনাকাঙ্ক্ষিত মানুষটা মনে করেছে সেটা অয়নের মায়ের দৃষ্টি দেখেই বুঝতে পারলো। তারপরেই অয়ন মায়াকে বাধা দিল না, বরং নিশ্চুপ হয়ে বসে রইল। মায়া এই প্রথম সরাসরি অয়নের দিকে তাকিয়ে বেশ করে পরখ করলো অয়নকে। আর পরখ করতেই যেন চমকে উঠলো। অয়ন বেশ লম্বা আর বলিষ্ঠবান এক পুরুষ, ঠিক সেদিন রাতের ওই অচেনা লোকটার মতন। মায়ের হঠাৎ তীব্র ভয়ে ওর কলিজা শুকিয়ে গেল মনে হলো। অনাকাঙ্ক্ষিত কাউকে পেয়ে যাওয়ার কপালে ঘামে বিন্দুকণা দেখা গেল তখনই। মায়ের জিভ দিয়ে ঠোঁট বেজালো। দুই হাতে চেপে ধরা নিজের মোবাইলটা কচলে অল্প করে নিঃশ্বাস ফেলে ভিতরকার অস্থিরতা বের করতে। অয়নের দৈহিক গঠন শ্যামলাবর্ণ দেখে এবার মায়ের নিশ্চিত মনে হলো হয়তো মায়ের সেই অচেনা লোকটা, যাকে মায়ের নিজের স্বামী হিসাবে খুঁজে চলছে। মায়ের তীব্র অস্থিরতার আঁকড়ে কম্পিত গলায় বলল, আমি পানি খাবো। অয়ন মুহূর্তেই হেসে মায়ের দিকে টেবিলের ওপর রাখা পানির বোতলটা এগিয়ে দিতে দিতে মায়ের ডানে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে এক পলক তাকালো। হৃদ শুরু থেকেই বাংলো ঘরের দরজায় দাঁড়িয়েছিল। মায়া লক্ষ্য না করলেও অয়ন করেছিল। সে মায়া আর অয়নের সব কথোপকথন শুনেছে এতক্ষণ। মায়ের মনোভাব তীক্ষ্ণ চোখে পরখ করেছে। অয়ন ইচ্ছে করেই হৃদকে শুনিয়ে শুনিয়ে মায়ের হেল্প করতে চাইছে, কিন্তু অয়নের মায়াকে নিয়ে আফসোস করা বা মায়ের অয়নের প্রতি অন্যরকম দৃষ্টি, অয়নকে নিজের নিখোঁজ স্বামী মনে করা, এসব কিছু হৃদকে রাগ দিল। হৃদ চোয়াল শক্ত করে হাতের মুঠোয় চেপে থাকা ফোনটাকে পিষল। অয়ন হৃদের হাতের দিকে তাকিয়ে হৃদের রাগে ঠাউর করলো। তারপরেও সেটা দেখো না দেখার মতন করে মায়ের সাথে কথা চালিয়ে বলল, কি বললে না তো, আমার হেল্প লাগবে কিনা? লাগলে বলো, ফলো চট করো। আমি এই মুহূর্তে তোমার খোঁজা ওই লোকটার বের করে দেব। মায়ার ঢকঢক করে ছোট পানির বোতল থেকে অর্ধেক পানি খেয়ে টেবিলের ওপর বোতলটাকে রাখতে রাখতে আয়নের কথার মাথায় নাড়িয়ে সম্মতি জানিয়ে দিয়ে জানালো সে ওর হেল্প লাগবে। অয়ন দারুণ হেসে এগিয়ে বসলো চেয়ারে। মায়ের উদ্দেশ্য করে বলল, তার লোকটা দেখতে কেমন, কিছু আইডিয়া দাও তো শুনি। অয়নের কথা মায়ের হাতের মুঠোয় ফোনটাকে কসলাতে কসলাতে মিহি স্বরে বলল, লোকটা অনেক লম্বা আর বলিষ্ঠবান ছিল। লম্বা তো অনেকেই হয়, কিন্তু এক্স্যাক্টলি কতটুকু লম্বা ছিল সেটার সঠিক ধারণা দিতে হবে। তুমি লম্বা মানুষ, দেখতে বলতে পারবো কতটুকুনি লম্বা ওই লোকটা? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। সেই মানুষ দেখে বলতে পারবে এই লোকটা কতটুকুনি লম্বা ছিল। মায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আয়নকে বলতে চাইলো, আপনার মতোই লম্বা ছিল ওই লোকটা। কিন্তু মায়ের কিছু বলার আগে ডান হাত তাকিয়ে হৃদকে ডাকলো, খাক ছেড়ে, এই হৃদ, এদিকে আয় তো ভাই। অয়নের ডাক মায়া চমকালো, ভরকালো, হচকচিয়ে দ্রুত তাকালো পাশে। দেখলো হৃদ ওর থেকে কয়েক কদম দূরে বাংলোর ঘরের দরজাতে দাঁড়িয়ে চেয়ে আছে মায়ের দিকে। মায়া হৃদের ভয়ে দ্রুত লাফিয়ে উঠতে চাইলো। অয়ন বাধা দিয়ে বলল, মায়াকে জায়গা ছেড়ে না উঠতে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসে রইল, কিন্তু হৃদ তখনও ঠেটামি করে দাঁড়িয়ে। অয়ন বুঝলো হৃদ স্বভাবে তেরামি করে দাঁড়িয়ে আছে, না জায়গা ছেড়ে নড়বে না এগিয়ে আসবে অয়নদের দিকে। তাই বাধ্য হয়ে অয়ন উঠে গিয়ে হৃদের হাত টেনে মায়া চেয়ারের পাশে দাঁড় করাতে করাতে বলল, কি ভাই, সব জায়গায় ঠেটামি করস কেন? একটু একটু অন্যের কথাও শুনলেও তো পারিস। দেখছিস না আমার গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি, তুই একটু এখানে দাঁড়িয়ে থাক, আমার হেল্প লাগবে তোর। হৃদের মায়ের চেয়ারের পাশ দাঁড় করিয়ে অয়ন আবারও গিয়ে বসলো নিজের জায়গায়। চেয়ার টেনে বসতে বসতে হৃদের উদ্দেশ্য অয়ন আবারও বলল, শোন হৃদ, যে তোর যে জন্য একটা সুন্দর সকালের সূচনা। সকালে 6টা কি 6:30টার ঘোরে ভোরের মিষ্টি রোদের সঙ্গে ফুরফুরে বাতাস এসে বইয়ে যাচ্ছে দক্ষিণ জানালার দিকে। কে যেন দক্ষিণা জানলায় খোলা পর্দা সরিয়ে দিয়ে গেল, নাকি গভীর রাতের ফোনে আলাপের শেষে জুই জানলাটা বন্ধ করতে ভুলে গেছে, জানে না মায়া। জানলা দিয়ে ভেসে আসা সকালের মিষ্টি রোদ যেমন মায়া আরামের ঘুমের ব্যাঘাত ঘটেছে, ঠিক তেমনি দক্ষিণা হাওয়ায় ফুরফুরে বাতাসে শরীরে আরাম তুলছে। মায়া সকালে দায়ক ঘুমের রেশ কাটতে না পেরে চিত হওয়া থেকে মুহূর্তে উপর হয়ে শুয়ে পড়লো বালিশে মুখ গুজে। এবার রোদের আলো মায়াকে বিরক্ত করতে পারবে না ভেবে আবারও আরামের ঘুমটা শান্তিময় দিতে পারছে না সে। বাড়ির ভিতর থেকে ভেসে আসা তীব্র হইচই আর কলরবের আওয়াজ, বাড়ির প্রতিটা মানুষ আজ কেমন লাউডস্পিকারে কথা বলছে মায়ের মনে হচ্ছে। থেকে থেকে রান্নাঘর থেকে জুইয়ের মা সাবিনা বেগমের চেঁচামেচি ডাক শুনতে পারছে মায়া। তিনি জুই আর মায়াকে ডাকছেন চেঁচিয়ে, হয়তো কোনো কাজে। কিন্তু এত সকাল সকাল কেন? বাড়িতে এত মানুষ থাকতে হঠাৎ মায়া আর জুইকে কী কাজে পড়লো চাচি, জানে না মায়া। সাবিনা বেগম চেঁচামেচি ডাকাডাকি শব্দ মায়ের কান অবধি পৌঁছানোর জুই বিন্দাস ঘুমাচ্ছে তখনও। ওর কোনো শ্বাসশব্দ বা নড়াচড়া নেই। হয়তো সারা রাত ফোন আলাপ শেষে সকালে মটকা মেরে ঘুমাচ্ছে জুই। মায়া জানে না জুই কার সাথে বিগত 3 মাস ধরে এত কথা বলে, কার সাথে প্রেম করে বেড়ায়, লোকটা কে। তবে মায়া জানার মতে যতটুকু বুঝতে পেরেছে, জুই হয়তো খানবাড়ি কারোর সাথে প্রেম জমিয়েছে, খুব সম্ভবত হৃদ খানের ছোট ভাই রাদিফের
সঙ্গে জুঁইয়ের প্রেম। ফোন নম্বর অন্তত রাদীপ নামে সেভ করা। মায়া সেই থেকে একটু বুঝেছে। বাহির থেকে ভেসে আসা তীব্র ভসভস আওয়াজে মায়ের নাক মুখ কুঁচকে বালিশের ভেতরে আবারও মুখ চেপে ধরল। আমের ঘুমটা হারাম করে যাওয়ার বিরক্তি হতে গিয়েও হলো না কিছু একটা ভেবে, বরং চট করে মায়ের মাথায় আসলো আজ ওর বড় বোন মুক্তার গায়ে হলুদ। সেই জন্য বাসায় মেহমান থেকে শুরু করে ডেকোরেশন মানুষে ভরপুর। এই জন্য সকাল হতেই হই হলো চেঁচামেচির শব্দ ভেসে আসছে। মায়ের ঘুমের রেশ কাটতে চেয়ে বালিশ থেকে মুখ তুলে ঘুমন্ত চোখে তাকালো ঘরের দক্ষিণে জানালার দিকে। কি সুন্দর মিষ্টি রোদ আর হাওয়া বইছে বাইরে। মায়ের চোখ আউড়িয়ে জানলার পাশে দাঁড়িয়ে থাকা বড় আম গাছটার দিকে তাকালো। বাতাসে তোপে ভরপুরে করে নড়ছে গাছের পাতা, সেই সাথে ছোট ছোট আম গাছের ঝুল। মায়া আস্তে করে মাথায় বালিশের ওপরে রেখে অলস ভঙ্গিতে বেশ কিছুক্ষণের সময় দিকে তাকিয়ে রইল আম গাছের পাতায় বইতে থাকা সেই বাতাসের দিকে। আজকের দিনটা খুব সুন্দর লাগছে মায়ের কাছে। মনে হচ্ছে অজানা এক খুশির ঝলক বয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মায়ের মনে হচ্ছে আজ মায়ের সাথে স্পেশাল কিছু ঘটবে, যা এর আগে কখনো ঘটেনি। হয়তো আজকের দিনটা মায়ের জন্য শুভ কিংবা অশুভ পরিণত হবে। হয় আজকে মায়ের জীবনে বেশ কিছু ঘটবে, নয়তো একবারে অনেক খারাপ কিছু ঘটবে। যাই ঘটুক না কেন, মায়ের মনে হচ্ছে আজকের দিনটা মায়ের জীবনে বাকি দিনগুলোর মতন হবে না, একদম ভিন্ন আর স্পেশাল কিছু হবে। আল্লাহ জানে এবার কি হয়। মায়া মনে মনে দোয়া করলো যাতে খারাপ কিছু না ঘটে মায়ের সাথে। আজকে মায়ের বোনের গায়ে হলুদের অনুষ্ঠান, আর আজ যদি মায়ের জন্য খারাপ কিছু হয় তাহলে বোনের স্পেশাল দিনটা নষ্ট হয়ে যাবে। মায়া চাইতো ওর জন্য মুক্তার স্পেশাল দিনটা নষ্ট না হোক। তাই মায়া নিজের জন্য ভালো কিছু হওয়ার দোয়া করলো মনে মনে। তারপরে অলস ভঙ্গিতে ঘাড় ঘুরে তাকালো পাশের বালিশের সজ্জায়িত ঘুমন্ত জুঁইয়ের দিকে। সেই মায়ার দিকে মুখ ফিরিয়ে জুঁইয়ের ঘুমিয়ে আছে। এই মুহূর্তে রুমের বোম মারলেও মনে হয় জুঁইয়ের ঘুম ভাঙবে না। সারাতে অঘুমের ঘুম দিচ্ছে জুঁই। আবারও সেই একই ভসভস আওয়াজে তীব্রভাবে কানে লাগছে। মায়া অলসতা ঝেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসলো। হামি তুলতে তুলতে জুঁইয়ের পাশ থেকে ফোনটা হাতে নিল। কথা বলতে বলতে জুঁই ফোনের চার্জ শেষ করে ফেলেছে, আর মাত্র 2% আছে শেষে। মায়া ফোনের চার্জ নিয়ে মাথা ঘামালো না, বরং মায়ের নিখোঁজ স্বামীকে কল কিংবা মেসেজ করেছে কিনা তাই চেক করলো। তারপর অপর পাশ থেকে কোনো মেসেজ বা ফোন কল না পেয়ে হতাশ ভুগলো মায়া। মন খারাপ করে ফোনটা আবারও একই জায়গায় রাখলো। লোকটা মায়াকে কখনো কল দেয় না, আবার মায়া কল করলে রিসিভও করে না। এত কিসের রাগ মায়ের ওপর লোকটা, যেটা বুঝে না ও। এমন তো না যে লোকটা মায়াকে অপছন্দ করে, বরং মায়া দুদিনে ফোনালাপে বুঝতে পেরেছে লোকটাও মায়াকে মনে রেখেছে এবং হয়তো মনে মনে মায়াকে সে পছন্দও করে। কথাবার্তা তো মায়াকে তাই মনে হলো। মায়া নিরাশ ভঙ্গিতে আবারও আড়মোড়া ভেঙে খাট থেকে পা নামিয়ে বসলো বিছানায় কিনারায়। হামি দিতে দিতে হাঁটু সমান এলোমেলো চুলগুলো দুই হাতে পেঁচাতে পেঁচাতে খোপা করলো। বিছানার পাশ থেকে গায়ে সতে ওড়নাটা কাঁধে দুপাশে ঝুলিয়ে ঘরের স্যান্ডেলগুলো পায়ে পড়লো। তারপরে ওয়াশরুমের কাজ সেরে হাতে ব্রাশটা টুথপেস্ট লাগিয়ে অলস ভঙ্গিতে ঘর ছেড়ে বসার ঘরে ঢুকে চোখে পড়লো এলাহি কাণ্ড। মায়ের দুই ফুপি থেকে শুরু করে তাদের বড় বড় ছেলেরা, মায়ের বাবা চাচারা সাথে হাতে হাতে কাজ করছে। আরিফের সঙ্গে মায়ের ফুফাতো ভাই রাকিব, সাকিব, তামিম, পলাশ সবাই ডেকোরেশনের মালামালের কাজ দেখাচ্ছে দাঁড়িয়ে থেকে লোকজনের। সাফিকুল ইসলাম বাজারে লিস্ট বানানো, ছোট ভাই জামাল সাহেবকে নিয়ে ঘরের বাইরে সারা বাড়িতে ডেকোরেশনের কাজ করা হচ্ছে। মায়া উকি মেরে রান্নাঘর থেকে তাকালো, দেখলো রান্নাঘরে মা চাচির সাথে দুই ফুপি হাতে হাতে কাজ করছে। তখনকার ভসভস আওয়াজগুলো উৎস খুঁজে পেয়ে মায়া দেখলো ওর বড় ফুপি সাজেদা বেগম আদা রসুন ব্লেন্ড করছে, আর ছোট ফুপি জাহানারা বেগম পেঁয়াজ কাটছে, সঙ্গে আরো 3জন কাজের মহিলা নিয়ে। মাকে দেখা গেল নকশি পিঠা বানাতে। ছোট চাচি সেই পিঠা শিরা ডুবিয়ে বড় তালায় তুলছে। বাড়ির সবাইকে কাজ করতে দেখে মায়ের হাতে ব্রাশটা মুখে ঢুকিয়ে ব্রাশ করতে করতে রান্নাঘরের দিকে যেতেই মায়ের ছোট চাচি সাবিনা বেগম মায়ের দেখেই বলল, তুই উঠেছিস? সে কখন থেকে ডাকছে তোদের। জুই কই? মায়া ব্রাশ করতে করতে মিথ্যে বলল, জুই সারা রাত পড়েছে তাই ঘুমাচ্ছে, 10টার আগে উঠবে না। সামান্য আমাকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, এর জন্য পড়াশোনার চাপ বেশি, ওকে এখন ডেকো না। মায়ের কথা সাবিনা বেগম বিশ্বাস করলো। মাঝ থেকে মায়ের বড় ফুপি জাহানারা বেগম ব্লেন্ডারের মেশিনটা বন্ধ করে মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা জুই ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে ডাকার দরকার নেই। তুই বরং তাড়াতাড়ি গোসলটা করে একটা নতুন জামা পরে নে, অল্প সেজেও নিস, চেয়ারম্যান বাড়ির লোকজন আসবে একটু পরে, তোদেরকেও বিয়ে দাওয়াত দেওয়া হয়েছে, তুই একটু সুন্দর করে সেজে গুজে থাকিস কেমন। ফুপির কথায় মায়ের হাতে থাকা দাঁত মাজা থেকে কপাল কুঁচকে তীক্ষ্ণ গলায় জাহানারা বেগমকে শুধিয়ে বলল, কেন ফুপু, চেয়ারম্যান বাড়ির মানুষ আসলে আমি সাজবো কেন? মায়ের কথায় জাহানারা বেগম কিছু বলার আগে মায়ের মা রুহানা বেগম ধমক দিয়ে মায়াকে বলল, বেয়াদব হয়েছিস, মুখে মুখে প্রশ্ন করিস, তোকে যা বলেছে তাই কর, এত কথা কিসের? হ্যাঁ, বিয়ে বাড়িতে যুবতী মেয়েদের এমনই সেজেগুজে
থাকতে হয়, নয়তো মানুষ মন্দ বলে। যা এবার গিয়ে গোসল করে ভালো একটা জামা পরে নে। আচ্ছা। মায়া মন খারাপ করে গাল ফুলিয়ে সেদিক থেকে এসেছিল সেদিকে পুনরায় হাঁটে। মায়ের সুন্দর দিনটা মাটি হয়ে গেল সকাল সকাল মায়ের ঝাড়ি খেয়ে। আল্লাহ জানে সারাদিন কিভাবে যাবে মায়ার। মায়ের কথার মতন মায়া গোসল করে গাঢ় সবুজ রঙের একটা থ্রিপিস পরে নিল। সাজুগুজু করতে চেয়েও করলো না, কারণ মা এখনও সাজবে। আবার সন্ধ্যা হলুদের অনুষ্ঠানের জন্য আবারও সাজতে হবে বলে এখন আর সাজলো না। মায়াকে সাজতে না দেখে রেহানা বেগম ধমক দিতে গিয়া আবার দিল না। মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপ করে গেল তিনি। মায়ে এমনি অনেক সুন্দর, সাজুগুজু ছাড়াই মায়াকে চোখে লাগার মতন সুন্দর লাগছে। তবে তিনি আর কথা বাড়ানো বরং চুপ করে থাকলো। মায়ার নাস্তা খেয়ে সারা বাড়ি ঘুরঘুর করতে লাগলো আরিফের পেছন পেছন। জুই ঠিক 10টার দিকে ঘুম থেকে উঠলো, খেয়ে দিয়ে মুখটা নিয়ে বসলো। ততক্ষণ বাড়িতে মেহমানদের সংখ্যা আরও বাড়লো। মায়ের নানু বাড়ি চট্টগ্রাম থেকে মানুষজন উপস্থিত হলো কিছুক্ষণ আগে। ওনার রাতের ট্রেনেতে সকালে এসে পৌঁছেছে আশুগঞ্জ। হইচই করে পুরো বাড়ি মেহমান ভরপুর হলো। মায়ের চাচাতো, খালাতো, ফুফাতো এবং নিজের স্কুল বান্ধবী সকল মেয়েদের জন্য আরিফ একই রঙের শাড়ি কিনে এনেছে হলুদের অনুষ্ঠানে পরার জন্য, আর ছেলেদের জন্য একই রঙা পাঞ্জাবি। মুক্তার বিয়ে স্টেজে করা হয়েছে মায়েদের বাড়ির বড় উঠোনে। ভারী ফুলের ডেকোরেশনে উজ্জ্বল পরিবেশ, দেখতে চমৎকার সুন্দর দেখাচ্ছে সবকিছু। মায়ের সারা বাড়িতে ঘুরঘুর করে বিয়ের বাড়ির ডেকোরেশন দেখলো। চেয়ারম্যান বাড়ির থেকে মানুষজন এসেছিল প্রায় 11টার দিকে। তারাও নাদিমকে দিয়ে 10-12 জনের মতো। তারা এসে মায়েদের বাড়িতে 2 ঘন্টার মতো থেকে আবারও চলে গেছে। মায়াকে দেখে কিছু অর্থ আর একটা শাড়ি উপহার দিয়ে গেল বোনের গায়ে হলুদে পড়তে। উপহারগুলো নেওয়ার সময় মায়া শুধু বোকার মতন তাকিয়ে ছিল নিজের মায়ের দিকে। রোহানা বেগম মায়াকে চোখ রাঙিয়ে উপহারগুলো নিতে ইশারা করলো। মায়া হাত বাড়িয়ে শাড়ি আর অর্থগুলো হাতে তুললো। বোকার মতো শুধু চেয়ে রইল চেয়ারম্যান বাড়ির মানুষজনের কর্মকাণ্ডের দিকে। সে যা বলেছিল মায়া শুধু করে যাচ্ছিল পুতুল বনে। চেয়ারম্যান বাড়ির মানুষজন আন্তরিকতা পঞ্চমুখ। মায়ের আত্মীয়স্বজন তার থেকে বেশি প্রশংসা করলো নাদিমের। সেটি দেখতে বেশ সুন্দর, স্মার্ট এবং লম্বাটে গঠনের। নাদিমকে রেখে মায়ের আত্মীয় স্বজনরা বেশ ভালো লাগছে সবার। মায়ের সাথে নাদিমকে মানাবে ভালো এই প্রশংসা করলো। সারাদিন ভর হই হুল্লোড় আর ব্যস্ততায় কাটলো সবার সময়। পার্লার থেকে মেয়েরা আসলে বিকাল থেকে সাজুগুজু ধুম পড়লো মায়ের কাজিনদের মধ্যে, কারণ সন্ধ্যা নাগাদ কোনো পক্ষ থেকে এক গাড়ি ছেলেমেয়েরা মিলে যাবে ফায়ারদের বাড়ির হলুদের ডালা নিয়ে। সেই জন্য যারা বরের বাড়ি যাবে সেই সকল মেয়েরা আগে সেজেগুজে নিচ্ছে, কারণ মায়াদের বাড়ির মানুষজন যাওয়ার পর তাদের সাথে আবার বরের বাড়ির মানুষজন আসবে মুক্তার হলুদ লাগাতে। আশুগঞ্জ টু ঢাকা যাতায়াতে সময় লাগবে করে সিদ্ধান্ত নিল বইয়ের বাড়ি থেকে মায়ারা আগে যাবে ফায়াদের বাড়ি। তারপর মায়াদের সঙ্গে বরের বাড়ির মানুষজন আসবে গাড়ি নিয়ে। হইচই করে বাড়ির সকল মেয়েরা একরঙা শাড়ি আর অর্নামেন্টস গায়ে জড়ালো। মায়া আর জুই পরলে একদম ভিন্ন। দুই বোন একই রকম দেখতে বাসন্তী কালার মসলিন জামদানি গায়ে জড়ালো। শাড়ি দুটো বেশ দামি। আরিফ সেদিন ঢাকা থেকে কিনে এনেছিল বোনদের। জুই শাড়ির সাথে অর্নামেন্টস পরলেও খুলে রাখলো। মায়ের মতো করে সেও সিম্পল সাজলো একইভাবে। মায়ের নিজের বাসন্তী রঙের শাড়ির সাথে একই রকম দেখতে সাদা ফুলের মালাও দু হাতে পরলো। মুখে হালকা পাতলা মেকআপ করে, ঠোঁটে লাল টোকে সিঁদুর রঙা লিপস্টিক দিয়ে চোখে মোটা করে কাজল টানলো। মায়া বরাবরই মাথায় হিজাব পরে বেরোয়, কিন্তু স্কুল কলেজে এমনকি কোথাও গেলেও হিজাব পরে চলাচল। খানবাড়িতে যতবার গিয়েছে ততবারই ঠিক মায়ের ড্রেসের সাথে হিজাব পরে গিয়েছে। তবে আজ হাতে বাসন্তী রঙের হিসাব নিয়ে দাঁড়িয়ে রইল, পড়বে কিনা সেই দ্বিধা কাজ করলো। তারপরে এই নিয়ে জুই জিজ্ঞাসা করতে জুই নিষেধ করলো আজ হিসাব না পড়তে। মায়া কেমন দিমনা করে হাতে হিজাবটি রেখে দিল, তবুও চুলগুলো খোলা রাখলো না। সুন্দর খোপা করে তাতে গাদাগুলো একটা লম্বা পেঁচালো। কপাল থেকে গালের ওপর 2 গাজি কাটা চুল ফেলে কানের ছোট ঝুমকো পরে সাজটা কমপ্লিট করলো। জুইয়ের দিকে তাকালো। জুই কানের ঝুমকো পরতে পরতে মায়াকে দেখে হাতে থেকে গেল মুহূর্তে। মায়ের দিকে তাকিয়ে বড় বড় করে তাকিয়ে থেকে আচমকা হেসে বলে উঠল, বাপরে আগুন। জুইয়ের কথায় মায়ের ঠোঁট প্রসারিত করে হাসলো। জুই কানের দুল পরতে পরতে মায়ের শাড়ির কুচি ঠিক করতে করতে। দুই বোন একই রকম সেজেগুজে রুম থেকে বের হতেই সবাই মাশাআল্লাহ বলে বলে মুখরিত করলো। মায়ের ছোট ফুপি 2 ভাতিজার নজর কাটলো থুপথুপুড়িয়ে। মায়ের জুইকে সাবধানে যেতে বলে আরিফ ডেকে পাঠালো মেয়েদের নিয়ে যেতে। মায়ের সকল কাজিনরা ছেলে মেয়ে মিলে 15 জনের মতন হলো। এক গাড়িতে সকল মানুষ আটবে না বললে ঠিক করলো আরও একটা গাড়ি নিয়ে যাবে। নাদিম সবেমাত্র গাড়ি নিয়ে মায়াদের বাড়িতে ঢুকেছিল। তাকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছিল হলুদের অনুষ্ঠানে থাকতে। গাড়ি থেকে নেমে নাদিম আরিফের সঙ্গে কুশল বিনিময় করে জানতে পারলো তাকে যেতে হবে ফায়াদের বাড়িতে। নাদিম না করলো না, বরং সম্মতি দিল। নাদিমের গাড়িতে ওঠার জন্য আরিফ, মায়া, জুইর সঙ্গে আরও মায়ের একজন বান্ধবী সুমিকেও ডাকলো। বড় ভাই ডাকে বাধ্য মেয়ের মতন 3 জনই নেমে আসলো প্রথম গাড়ি থেকে। মায়াকে নামতে দেখে বিষণ্ণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নাদিম। অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতেই শুধু
তাকিয়ে রইল মায়ার দিকে। মায়া নত মস্তিষ্কে হেঁটে গিয়ে বসলো নাদিমের গাড়িতে। একটা বারের জন্য উপরের দিকে তাকালো না, কিন্তু জুই বেশ কয়েকবার কপাল কুঁচকে নাদিমের ঘোর লাগা দৃষ্টি পড়ল মায়ের প্রতি। জুই বিয়ের এই হইচইয়ের মধ্যে কিছু একটা আঁচ করতে পেয়ে মায়ের পরিবারকে নিয়ে, কিন্তু সে কখনো শিওর না বিষয়টা আদৌ সত্যি কিনা। জুই গাড়িতে বসতে বসতে আবারও তাকালো নাদিমের দিকে। সে এখনো থমকে গিয়ে তাকিয়ে মায়ের দিকে, আর মায়া নিজের কাজে ব্যস্ত। মায়ের প্রতিটি কার প্রতিকার কি দৃষ্টি সেটাও দেখতে চাইল না। মায়ের গাড়ির পেছনে চেপে বসলো জুইকে জায়গা দিয়ে, আর জুই মায়ের পাশে বসতে বসতে সুমিকে জায়গা দিয়ে নিজের পাশে বসলো। নাদিমে আসিফের ডাকে সে ফিরে ঘাড়ে চুলগুলো ঠোঁট কামড়িয়ে আসলো। আরিফ পাশে সিটে বসতে নাদিমে ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিকে আরও একবার মায়াকে দেখে নিল। সন্ধ্যা 7টা। অবস্থানটা ফায়াদের নিজস্ব বাড়িতে। এবার বিয়ের আয়োজন খানবাড়ি নয়, বরং ফায়াদের নিজস্ব বাড়িতে করা হয়েছে। মুক্তা ফায়াদের বিয়ে যেহেতু আগে হয়েছিল, সেক্ষেত্রে পুনরায় বিয়ে হবে না, শুধু নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে বিয়ে আয়োজন হবে। আর এই বিয়ে আনুষ্ঠানিক খানবাড়িতে নয়, বরং ফায়াদের নিজস্ব বাড়িতে হচ্ছে। সময়টা সন্ধ্যা পার হয়ে 7টার ঘরে পৌঁছালো। ফায়াদের বাড়িতে মায়ের পৌঁছানো আরও ঘণ্টাখানিক আগে। এরই মাঝে মায়েদের মেহমানদারি প্রায় শেষ। ফায়াদের বাড়িতে এসে মায়ের সকলের দেখা পেল, এমনকি হৃদের কাজিন হিসাবে শ্রেয়াদেরও ফায়াদের বিয়েতে উপস্থিত পেল। বিশাল আয়োজনে মুখরিত ফায়াদের শেখ বাড়ি। পুরো 3তলা ভবনটি ফেয়ারি লাইট থেকে শুরু করে ফেয়ারি ডেকোরেশন সাজানো হয়েছে সামনের গেট পর্যন্ত। 3তলা ভবনটি সম্পূর্ণ ফায়াদের বাবার। এই বাড়িতে মায়া আজ প্রথম আসলো। আগেরবার মুক্তা ফায়াদের আকদ সময় খানবাড়িতে হয়েছিল, তাই মায়া কখনো ফায়াদের নিজস্ব বাড়িতে আসা হয়নি। বিয়ে বাড়িতে এমন অসংখ্য মেহমানদের আনাগোনা দেখা পেল। শুধু বাদ রইল রিদ খান আর আসিফ। রিদ খান নেই, তার মানে আসিফও আসবে না। মায়া বুঝে না রিদ খান এত সমাজ ছাড়া কেন, নিজের ফুফাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড হবে না, তাতে এত তালবাহানা করে কেন। এই লোকটি কোথাও নিয়ে যেতে চাইলে যেতে চায় না কেন। পরিবার আনুষ্ঠানিক কেউ মিস করে বুঝি, কি জানি। ফায়াদের হলুদের স্টেজে করা হয়েছে বাড়ি ছাদে। মায়া ছাদের কোণে স্টেজের পাশে দাঁড়িয়ে রইল, হাতে হলুদের তত্ত্বের ডালা নিয়ে। ফায়াদের সবাইকে নিচ থেকে নিয়ে আসবে ঢোল বাজিয়ে, তাই আপাতত ছাদে তেমন কেউ নেই। সবাই নিচে, হাতে গোনা 10-12 জনের মতন হবে ছাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। মায়ের হাতে ডালাটা নিয়ে আশেপাশে তাকালো। সন্ধ্যায় ফুরফুরে ঠান্ডা হওয়ার গায়ে অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করেছে। আজ সারাদিন ঠান্ডা হওয়ায় বইছে। মায়া আবারও মনে হচ্ছে আজ ভালো কিছু নয়তো ভালো কিছু হবে ওর সাথে। মায়া ভারী নিঃশ্বাস ফেলেও অনুসন্ধান চোখে জুয়ের খোঁজ করলো। ডালা হাতে আশেপাশে বেখালি চোখ পড়লো। তখন দেখা গেল ফরমান গেটআপে রিদ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। হয়তো এখনো মায়াকে লক্ষ্য করেনি, কিন্তু মায়ের চোখ ঠিকই পড়লো গুরুগম্ভীর আর মেজাজি রিদকে। রিদ ধূপধাপ পা ফেলে বিরক্তির চোখ মুখে কুঁচকে কানে ফোন চেপে কথা বলতে বলতে ওপরে হচ্ছে। মায়া খুব আস্তে করে ওর বেখেয়ালি দৃষ্টি রিদ থেকে সরিয়ে নিতে গিয়েও আবার তাকালো কি মনে করে। পুরো কালো গেটআপে এসেছে রিদ। 2 হাতে শার্ট কুনি পর্যন্ত টেনে গুটানো, গায়ে কোটটাও হাতে মুঠোয় ঝুলিয়ে। মায়া ভাবলো এই লোকটা কি সোজা অফিস থেকে এসেছে এখানে? লোকটাকে ক্লান্ত দেখে তো তাই মনে হচ্ছে। মায়ের কৌতূহল দমাতে ধীরেই রিদ থেকে নিজের দৃষ্টি ঘোরাতে মুহূর্তে কানে আসলো কিছু পড়ার শব্দ। মায়া চমকে উঠলো। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখতে পেল রিদের ফোনটি ততক্ষণে মাটিতে পড়ে আছে, আর রিদ থমকে যাওয়ার মতন স্তব্ধ হয়ে ওর দিকেই চেয়ে আছে। মায়া থতমত খেয়ে গেল রিদের থমকে যাওয়ার দৃষ্টিতে। চোখে পড়ে জড়তার আর অস্বস্তি বোধ। হাসফাস করে দৃষ্টি ঘোরালো। মায়া এত অস্বস্তি বোধে রিদ দৃষ্টি সরালো না। মূলত এই নিয়ে রিদের মাঝে পরিবর্তন ঘটল না। সে একইভাবে মায়ের দিকে থমকে যাওয়া ভঙ্গিতে তাকিয়ে। মায়া আর চোখে রিদের দিকে তাকালো, সাথে সাথে চোখ মিলল রিদের দৃষ্টিতে। মায়া অস্বস্তি বাড়ালো। হাসফাস করে ডালা হাতে রিদের দিকে পিঠ বেঁকে দাঁড়ালো। মায়া বুঝতে পারলো রিদ এখনো অদ্ভুত দৃষ্টি তাকিয়ে ওর দিকে। মায়া হাতে ডালাটা স্টেজের সামনে আস্তে করে রেখে রিদের চোখের সামনে থেকে পালাতে চাইলো। মিনমিন করে আস্তে ধীরে ছাদের অপর কোণে যেতে চাইলো, কারণ সিঁড়ি বেয়ে নামার কোনো উপায় নাই। রিদ সিঁড়ি ঘরে দরজায় দাঁড়িয়ে। আসিফ রিদের পেছন পেছন উঠে আসলো ছাদে। রিদকে থতমত যাওয়া ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সেদিকে। রিদের ফোন নিচে পড়ে থাকতে দেখে দ্রুত পদে সেটা হাতে তুলে দেখলো ঠিক আছে কিনা। যখন ঠিকঠাক দেখতে পেল তখন সুস্থির হলো, তবে বেশ সন্দেহ হলো রিদের থমকানো মনোভাব দেখে। রিদের ফোনটা এগিয়ে দিতে দিতে আস্তে করে ডেকে বলল, আসিফ ভাই আপনার ফোন। তো বন্ধুরা, আজকের পর্বটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, বিদায়।